নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। ৬৮ লক্ষ পুরনো কেন্দ্রীয় পেনশনার্সদের অষ্টম বেতন কমিশনের কোনো সুবিধা না দেওয়ায় এর বিরুদ্ধে দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ জলপাইগুড়ি বড় ডাকঘর প্রাঙ্গণে কেন্দ্রীয় পেনশনার্স সমিতির সদস্যরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। রাতের অন্ধকারে এক মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ, বাড়ির ভেতর ঢুকে দুষ্কৃতীদের এমন ভয়াবহ কাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। চলছে পুলিশি তদন্ত। আটষট্টি লক্ষ পুরনো কেন্দ্রীয় সরকারি পেনশনার্সদের অষ্টম বেতন কমিশনে কোনো সুযোগ সুবিধা না দেওয়ার বিরুদ্ধে দেশ জুড়ে গণবিক্ষোভ কর্মসূচির ডাক। কেন্দ্রীয় সরকার পেনশন বৈধতা আইন 2025 পাশ করে ৬৮ লক্ষ পুরনো কেন্দ্রীয় সরকারি পেনশনার্সদের অষ্টম বেতন কমিশনে কোনো সুযোগ সুবিধা না দেওয়ার নীতি প্রয়োগ করেছে। এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখা জলপাইগুড়ি বড় ডাকঘর প্রাঙ্গণে শুক্রবার বেলা 12টা থেকে 2টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেন। এই কর্মসূচিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় পেনশনার্স সমিতির সদস্যরা উপস্থিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আজকে আমরা এইটার বিরুদ্ধে একদিকে যেমন সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি, সাথে সাথে আমরা পর কর্মসূচি করে যাচ্ছি, কিন্তু সরকার এটা ভাবেনি যে অশক্ত এই বৃদ্ধ মানুষরা তারা পথে নেমে লক্ষ লক্ষ আজকে এর বিরুদ্ধাচরণ করবে। আমাদের আজকে এই প্রতিবাদের প্রধান এবং আমরা ডিসেম্বর মাসে লক্ষ লক্ষ পোস্টকার্ড পাঠিয়েছি প্রধানমন্ত্রীর কাছে সরাসরি। আমরা চাই যে প্রধানমন্ত্রী বিবেচনা করুক, না হলে পরে আমরা রাস্তায় থাকব এবং আমাদের নির্দিষ্ট দাবি যে অষ্টম বেতন কমিশনের যে টার্মস অ্যান্ড রেফারেন্স তার মধ্যে কেন্দ্রীয় সরকারি পেনশনারদের দাবি কিংবা তার পেনশন ভাতা ইত্যাদির বিষয়টা বিবেচনা করার জন্য অন্তর্ভুক্ত করতে হবে। আর বেতন কমিশন যে ঘোষণা হয়েছে তার কোনো উইথ এফেক্ট ফ্রম বলা হয় নাই। আমাদের দাবি 1/1/2026 এটাকে বেশ ধরে এরিয়ার সহ সমস্ত কিছু তার প্রাপ্য দিতে হবে। আমরা মনে করি এটা কর্পোরেটদের স্বার্থে এই লুটতরাজের ব্যবস্থা, এর বিরুদ্ধে আমরা একদিকে যেমন পেনশনার লড়ছি এবং গোটা জানুয়ারি মাসে আমরা সমস্ত রাজনৈতিক দল, সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সব জায়গায় আমরা এর সহযোগিতা এবং আমরা তার মোর্চা গড়ে তুলব। বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। 31শে ডিসেম্বর অমৃত প্রকল্পের উদ্বোধন হওয়ার পরও কেন সেটা জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়নি তার উত্তর দিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সৈকত বলেন, কিছুদিন আগে ইন্দোরে অমৃত প্রকল্পের জল ছাড়ার পর সেই জল খেয়ে বেশ কিছু মানুষ মারা যান এবং বেশ কিছু মানুষ অসুস্থ হন, কারণ এই জলগুলো মানুষের পান করার যোগ্য করবার আগে তাকে ডিসইনফেক্ট করা প্রয়োজন। তাই আমরা 1 মাস পর মানুষের বিশুদ্ধ পানীয় জল সাপ্লাই করব। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে সৈকত জানান, 2017-18 অর্থবর্ষে 4000-এরও বেশি ঘর এসেছে বলেও জানান তিনি বলেন যে নির্বাচন ঘোষণার আগে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যে কাজগুলো টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করে দেব, যাতে নির্বাচন বিধি লঙ্ঘনও না হয় আর এদিকে কাজও না আটকে থাকে। ওয়াটার ট্রিটমেন্ট পাম্প হয়ে আসছে, সেটাকে আমরা রিজার্ভারে তুলে চার্জ করেছি। এই নিয়ে কিছু বিকৃত সংবাদ হয়েছিল যে মানুষ জল পেল না। আপনারা প্রত্যেকে জানেন যে ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর যেটা দুবার নির্বাচিত হয়েছে সেটা হচ্ছে ইন্দোর। সেই ইন্দোরে 14 জন জলের বিষক্রিয়ায় মারা গেছে এবং 203 জন হাসপাতালে ভর্তি ছিলেন সংকটজনক অবস্থায়। তা আমরা জলপাইগুড়ি পৌরসভা যে বিচক্ষণতা দেখিয়েছি, সেই বিচক্ষণতা অনেকে হয়তো বুঝতে পারেননি। তার কারণ হচ্ছে একটা জল যখন ছাড়া হয় এবং রিজার্ভারগুলো 18-19 তৈরি হয়েছিল, পাইপলাইন 16, 17, 18-19 বসেছে। পাইপলাইন এটা ডাকটাইল আয়রন পাইপ, তার মধ্যে গ্রিজ আছে, অনেক ধরনের ইনফেকশন আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে। তারপরে আপনার রিজার্ভারের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন থাকতে পারে। আমরা এটাকে বলে হচ্ছে ক্লিয়ার ওয়াটার রাইজিং মেনের ট্রায়াল রান। এই ট্রায়াল রানটা আমরা 1 মাস ধরে চলবে। ঠিক আবার 20 তারিখের 25 তারিখের মধ্যে যখন আমরা
লাইন 1-এ যখন আমরা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত এদিকে যে 5টা রিজার্ভার আছে ওদিকে 3টা রিজার্ভারে চার্জ হলো, এদিকে 5টা রিজার্ভারে যখন চার্জ করে দেবো কদমতলা মাদ্রাসা প্রাঙ্গণ, পান্ডাপাড়া, আদরপাড়া, ক্যানেল পার এবং তার সঙ্গে পিডি ওমেন্স কলেজের পিছনে, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে তারপরে কিন্তু এই 15ই ফেব্রুয়ারি থেকে মানুষ সেই জল পান করতে পারবে। জলপাইগুড়ি পৌরসভা যে বিচক্ষণতা দেখাতে পেরেছে, ইন্দোরের মতো বড় শহর সেই বিচক্ষণতা দেখাতে পারেনি বলে 13 জন মানুষ জলের বিষক্রিয়া মারা গেছে। এটা মানুষের বোঝা উচিত যে ট্রায়াল রানের সময় মানুষকে জল পান করতে দেওয়া যাবে না, তাই জন্য আমরা ডেলিভারি লাইনে জল দিইনি। এবং এই জন্য জলপাইগুড়ির শিশু, জলপাইগুড়ির আবাল বৃদ্ধ বনিতা সুরক্ষিত রয়েছে। এবং যে জল মানুষকে আমরা 15ই ফেব্রুয়ারি থেকে পান করার জন্য দেব, সেই জল ব্যাকটেরিয়া মুক্ত, আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত জল হবে। শিলিগুড়ি জনসভায় যোগ দিতে বাগডোগরায় শ্রমিক ভট্টাচার্য। ইডির হানা নিয়ে তীব্র আক্রমণ রাজ্য সরকারকে। আগামীকাল শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলা একটি জনসভায় যোগ দিতে শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি গতকালকের ইডির প্রসঙ্গে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চললেই শাসক দল বিভ্রান্তিকর মন্তব্য করছে এবং কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী আমাদের বাংলাদেশ সব ব্যাপারে এগিয়ে, উনি তাকে এগিয়ে রেখেছেন। যেটা হবার সেটাই হচ্ছে। সারা দেশের সামনে পশ্চিমবঙ্গকে হাস্যাস্পদ করে তুলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেই কালকে প্রমাণ করে দিলেন যে তার দল দুর্নীতিগ্রস্ত, তার দল प्रातिष्ठानिक दुर्नीतिर मध्य संपूर्णभावे जड़िए। सर, टीएमसी के एमपी जो है अमित शाह के ऑफिस के बाहर जो है ना धरना प्रदर्शन कर रहे हैं। अमित शाह सर के ऑफिस के बाहर धरना प्रदर्शन कर रहे हैं सर, दिल्ली में। हाँ, पूरा देश देख रहे हैं क्या होगा धरना प्रदर्शन करके। देखिए, पश्चिम बंगाल की मुख्यमंत्री अपने आप को किसी स्वतंत्र राष्ट्र का राष्ट्रपति समझते हैं, तो क्या करेंगे वो। उसका बाद राजभवन का कोई महत्व नहीं है। उन्होंने अपने आप को एक अलग प्रदेश राष्ट्र का वो नेता मान, तो हम लोग क्या कर सकते। संवाद माध्यम के दालाल वाला अरे वो तो बाहर बोल रहे हैं, संसद के भीतर खड़े होकर तृणमूल कांग्रेस का सांसद बोल रहा है पूरा देश की जो संवाद माध्यम है वो बिक गया। संवाद माध्यम के तो दालाल বলাটা তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিয়ত কাজ। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের 4টি স্তম্ভের উপরই বিশ্বাস করে না। তারা জুডিশিয়ারিকে আক্রমণ করছে, হাইকোর্টের বিচার কক্ষে ঢুকে, বিচারপতির কক্ষে ঢুকে তার সঙ্গে ম্যান হ্যান্ডেল করছে, বিচারপতির বাড়ি গিয়ে পোস্টার লাগাচ্ছে। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। বিভিন্ন জেলা আদালতে তৃণমূলের বিরুদ্ধে মামলা গেলে তারা প্রকাশ্যে বিচারপতিকে ধমকাচ্ছে, তাকে ভয় দেখাচ্ছে, তার পরিবারের ওপরে আক্রমণের কথা বলেছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। সাংবাদিকরা তো দীর্ঘদিন ধরে আক্রান্ত, ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে, ক্যাসেট কেড়ে দেওয়া হচ্ছে, তো প্রতিনিয়ত চলেছে। এসডিও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পরিস্থিতি খতিয়ে দেখলেন বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি এসডিও কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে আচমকাই কার্যালয়ের একটি অংশে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বড় সড়ো কোনো হতাহতের খবর নেই বলেই প্রশাসন সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের জেরে কার্যালয়ে বেশ কিছু নথিপত্র এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান। আগুন লাগার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার পরপরই প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এসডিও কার্যালয়ে পরিদর্শনে আসেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত অংশ খুঁড়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দ্রুত পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিধায়ক। বিধায়ক শঙ্কর ঘোষ জানান, সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্রের সুরক্ষা অত্যন্ত জরুরি। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। যেখানে এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, সেখানে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা কি শুধুই ঘটনা নাকি রয়েছে অন্য কোনো অন্তর্ঘাত? ঘটনার জেরে সাময়িকভাবে কিছু প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হলেও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চলছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এখানকার যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, সেই ব্যবস্থা সঠিক ছিল কিনা তার তথ্য জনগণের সামনে নিয়ে আসতে হবে। যদি এখানকার অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক না থাকে তাহলে বুঝতে হবে আমাদের শহরও
এই ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কার মধ্যে রয়েছে। এই ধরনের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। রাত্রি 11টা, 11:30টার দিকে যেভাবে আগুন লেগেছে বা বাইরের থেকে কেউ সেই আগুন দেখে খবর না দিলে এর থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই ব্যাপারে আমাদের দাবি ইসিআইকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে, ফায়ার অডিট করতে হবে এবং তার সাথে সাথে এই দুর্ঘটনা কেন ঘটলো তার জন্য উচ্চ পর্যায়ে তদন্ত করে রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করতে হবে। আমাদের এসডিও সাহেবের সময় নেই কথা বলবার, তবে আমরা যে দুটো রুমে গিয়েছিলাম সেখানে অলরেডি সেটা প্রায় পরিষ্কার করে দেওয়া হয়েছে, ফলে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। প্রশ্নটা শুধু নথি পড়ার নয়, এখানে তো শুধু এসআইআর নয়, হাজারো কিসিমের ডকুমেন্টস এখানে থাকে। এগুলো যদি পুড়ে যেত তা বা পুড়ে গিয়ে থাকে তাহলে তার উত্তরদায়িত্ব কে নেবে? ফলে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম, কিন্তু আমাদের সমস্যা হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে যারা আধিকারিক তারা আধিকারিক না তৃণমূল কংগ্রেসের কর্মচারী এটা বোঝা যায় না। ফলে তারা বিরোধী দলের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু সরকারি দলের পেছন পেছন ঘুরতে ভালোবাসেন। এই অবস্থার পরিবর্তন নিশ্চিত হবে। 2026 সালের পরে মানুষের সরকার প্রতিষ্ঠিত আমরা করব, এই রাজ্যে এই বিশ্বাস আছে। জলপাইগুড়ি 24 নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক মিলন উৎসব মিলন মেলা 2026-এর শুভ সূচনা হলো শুক্রবার। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডে শুরু হলো মিলন মেলা 2026। শুক্রবার শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের সংঘমিত্রা ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। এই শোভাযাত্রায় ওয়ার্ডের মহিলা সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উৎসব চলবে আজ অর্থাৎ 9ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত। পুরো অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছে 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি। এই প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি জানান, মিলন মেলাকে কেন্দ্র করে একাধিক প্রতিযোগিতামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে থাকছে আবৃত্তি, সঙ্গীত, অঙ্কন এবং নৃত্য প্রতিযোগিতা। পাশাপাশি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানও রাখা হয়েছে, যাতে তাদের প্রতিভা এবং উদ্যোগ তুলে ধরা যায়। তিনি আরও জানান, এই উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক মিলন আরও সুদৃঢ় হবে। সকল স্তরের মানুষকে পরিবার পরিজন নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান কাউন্সিলর। শুভ সূচনা হচ্ছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। এই শোভাযাত্রা আমাদের মিলন প্রাঙ্গণ অর্থাৎ সংঘমিত্রা ক্লাবের সামনের থেকে শুরু হচ্ছে, ওয়ার্ডের প্রতিটি রাস্তা পরিক্রমা করবে। আমরা আজকের থেকে 12 তারিখ পর্যন্ত এই ওয়ার্ড উৎসব চলবে, যেখানে ছাত্রছাত্রী বা শিশুদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান থাকছে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকছে এবং এসএসজি গ্রুপের যে মহিলারা রয়েছে তাদেরও অনুষ্ঠান থাকছে। সমস্ত বয়সী মানুষের কথা চিন্তা করেই এই উৎসব করা হয়। এবারও সেই একই আঙ্গিকে করা হচ্ছে। এবার আমরা 10ম বর্ষে পা দিয়েছি। সাধারণ মানুষকে উদ্দেশ্যে বলবো যে আমরা যে ওয়ার্ড উৎসব করি তা অত্যন্ত পবিত্র, তা মানে ভালোভাবে করি। আগামী প্রজন্ম যাতে স্টেজ পায়, আগামী প্রজন্মের মধ্যে শিক্ষা সংস্কৃতি রয়েছে তার যাতে আত্মপ্রকাশ করতে পারে, তার জন্য এই স্টেজ। আপনারা সবাই মিলে সমবেত হন আমাদের মিলন মেলা প্রাঙ্গণে এবং আসছে প্রজন্ম যে এখানে পারফর্ম করবে তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে বলুন যে হ্যাঁ আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা পারফর্ম করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। আগামী দিনে তোমাদের মধ্যে থেকে বড় বড় শিল্পী, বড় বড় সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ বেরিয়ে আসবে। ফুটবল ফাইনাল খেলা দেখতে গিয়ে পুরো বাড়ি ফাঁকা। একা থাকার সুযোগে এক মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ। ওদলাবাড়ির চেল কলোনিতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মাল ব্লকের ওদলাবাড়ির চেল কলোনি এলাকায় গতকাল গভীর রাতে এক ভয়াবহ এবং চাঞ্চল্যকর হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা একটি বাড়িতে ঢুকে এক মহিলার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওদলাবাড়ির বিধানপল্লী ফুটবল ময়দানে খেলা চলছিল। সেই খেলাটি দেখতে পরিবারের প্রায় সকল সদস্যই মাঠে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। রাতের সেই নির্জন মুহূর্তকেই সুযোগ হিসেবে বেছে নেয় দুষ্কৃতীরা। আহত মহিলার ছেলে দীপ রায় জানান, গতকাল আমরা খেলা দেখতে গিয়েছিলাম, মা বাড়িতে একাই ছিলেন। কে জানতো এমন ভয়ঙ্কর ঘটনা ঘটবে। রাতের অন্ধকারে কেউ বা কারা ঘরে ঢোকার পর মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরিবারের আরও অভিযোগ, দুষ্কৃতীরা সম্ভবত চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল। তবে তারা বুঝতে পারেননি যে বাড়ির ভেতরে একজন মহিলা একাই শুয়ে রয়েছেন। চিৎকার শুনে আতঙ্কিত হয়ে হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। আশ্চর্যের বিষয়, বাড়ি থেকে কোনো নগদ টাকা বা মূল্যবান সামগ্রী চুরি হয়নি বলেও জানান পরিবারের সদস্যরা। খবর পেয়ে গতকাল রাতেই মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। আজ পরিবারের পক্ষ থেকে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে মালবাজার থানার পুলিশ। তো কাল রাতে আমি তো উপরে ছিলাম, আমি তো কিছুই জানি না। আমার ছেলে আমার স্বামী ওরা সব খেলা দেখতে গিয়েছিল। তা আমি ঘুমানো অবস্থাতে আমার মনে হলো আমার মাথার মধ্যে কেউ মনে হয় এমন জোরে জোরে বাড়ি মারছে। আমি প্রথমে বুঝতেই পারিনি যে চোর নাকি। আমি বাড়িটা মানে আমার মাথার মধ্যে ব্যথাটা লাগানোর পরে আমি কে কে বললাম, তাতেই তখন মনে হলো যেন ঘর থেকে বেরিয়ে গেল। আমি তখন বুঝতেও পারিনি যে আমার মাথা ফেটে গেছে ওরকম হচ্ছে। আমি যখন বিছানা থেকে নিচে নামি তখন সমানে রক্ত পড়ছে। তখন আমি তাড়াতাড়ি করে মোবাইলটা সামনে ছিল, আমি তখন আমার ছেলে মেয়েকে ফোন করি। প্রাণেই বেঁচে গেছেন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মুক্তি বণিক। কোন জায়গায় এটা? এটা ওদলাবাড়ি চেল কলোনি। এটা ঠিক ওই 10:30 পৌনে 11টার দিকে। তখন বাড়িতে আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম। দরজা কি খোলা ছিল? হ্যাঁ, দরজাটা খোলা ছিল। ওর বাবা যখন যায় আমাকে বললো দরজাটা লক করার জন্য। তা আমি বললাম যে আমি একটু পরে লক করতেছি। আপনি ঘুমিয়ে পড়েছিলেন? আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছি। তারপরে কিভাবে টের পেলেন? আমি ঘুমানো অবস্থাতে প্রথমে তো আমি মানে যখন ঘরে টরে ঢুকছি আমি বললাম কিছুই টের পাইনি। যখন আমার মাথার উপরে খুব জোরে জোরে বাড়ির মতো নিয়ে হচ্ছিল তখন আমি কে কে বলাতে তখন ঘরের থেকে চোখে লাগছে? এই মাথার থেকেই চোখে ইয়ে হয়েছে। তো কেউ কি জানা গেছে যে কারা বাকি এসেছিল? প্রবলেম কিছু জানা যায়নি। এমনি কিছু খোয়া গেছে বাড়ির থেকে? না, কিছু খোয়া যায় এখন যায়নি। এটা কোন এলাকা? এটা ওদলাবাড়ি চেল কলোনি। আপনার নাম? আমার নাম মুক্তি বণিক। মানে আমি আর আমার বাবা গেছিলাম খেলা দেখতে। ওদলাবাড়িতে ফাইনাল ফুটবল খেলা হচ্ছিল। তো মা বাড়িতে একা ছিল। আর যাওয়ার সময় বাবা বলছিল দরজাটা আবজা দিয়ে গেছিল, বলছিল পরে তালা দিয়ে দিতে। তো মার চোখ লেগে গেছিল আর কি, মা ঘুমিয়ে পড়ছে। তো তখন একজন এসে, একজন কি দুজন সেটাও জানি না, এসে দরজাটা খুলে মাকে মাথার মধ্যে ধারালো অস্ত্র দিয়ে মারে। মারার পরে মা ঘুমার অবস্থায় থাকাকালীন ধমাধম উঠে দেখে, চিল্লায়। তখনও সেই সাথে সাথে বের হয়ে চলে যায়। আর যখন মা মাথায় হাতে দেখে রক্ত পড়ছে তখন মা সাথে সাথে আমাকে আর আমার দিদিকে ফোন করে। আমরা তাড়াতাড়ি আসি, এসে মাকে নিয়ে হসপিটালে নিয়ে যাই। পুলিশ কেস তো হয়েছে? পুলিশ কেস হয়েছে, পুলিশরা এসেছিল, দেখেছে। আপনার নাম? আমার নাম বিক্রম। জলপাইগুড়িতে শ্রীমৎ দেবী ভাগবত কথার সূচনা অনুষ্ঠিত হলো কলস যাত্রা। শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকায় আজ 9ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে শ্রীমৎ দেবী ভাগবত মহাপুরাণ জ্ঞান মহাযজ্ঞ। এলাকার শান্তি এবং মঙ্গল কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মহাযজ্ঞের সূচনা উপলক্ষে আজ অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য কলস যাত্রা। জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনি সংলগ্ন এলাকা থেকে করলা নদীর পবিত্র জল সংগ্রহ করে ভক্তরা কলস যাত্রায় অংশ নেন। ঢাক, কাসর, উলুধ্বনি এবং ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বহু নারী পুরুষ ভক্তি নিষ্ঠা এবং ভক্তি ভরে এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের দাবি, শ্রীমৎ দেবী ভাগবতের কথার মাধ্যমে সমাজের শান্তি, সম্প্রীতি এবং ধর্মীয় চেতনার প্রসার ঘটবে। আগামী কয়েকদিন ধরে চলবে এই ধর্মীয় অনুষ্ঠান। সেখানে প্রতিদিন ভক্তদের সমাগম হবে বলে আশা করা যাচ্ছে। আজকে আমাদের কলেজ যাত্রা হচ্ছে। আমাদের এই প্রোগ্রামটা আমাদের 9 দিন চলবে। 9 দিন আমাদের এই দেবী ভগবত পুরাণ হবে। আর আমাদের ব্যাচ আসছে নবরাজ গুরুজি আসতেছে, গৈরিবাস থেকে আসবে। উনি এসে কথা বলে, ভগবত কথা বলবে। পাশাপাশি কি প্রোগ্রাম রয়েছে? পাশাপাশি না, আমাদের খালি এটাই চলবে। হ্যাঁ, আর ভান্ডারা হবে। প্রতি বছরই হচ্ছে এটা। সবাই মিলে এসেছেন তো দেখুন? হ্যাঁ, সবাই মিলে আসছি আমরা। আনন্দ তো ভালোই হয়। আমাদের সুনীল রায়, বাড়ি ডেঙ্গুয়াঝাড়। আজকে আমাদের রাতে আজকে আমাদের দেবী ভগবত পুরাণ হচ্ছে 9 দিনের। এটা ডেঙ্গুয়াঝাড় হচ্ছে। আজকে আমরা কলস যাত্রা হচ্ছে। হ্যাঁ,
আপনারা অনেকটা পথ হেঁটে আসলেন দেখলাম। হ্যাঁ, ডেঙ্গুজার থেকে যে শান্তিপাড়া হাঁটে আসলাম। এখানে হেঁটে হ্যাঁ, হাঁটে আসলাম। এখানে এখন কি করবেন? জল নেবেন? এখান থেকে জল উঠাবো। আজকে থেকে শুরু? আজকে থেকে 9 দিন শুরু। 9 দিন শুরু? হ্যাঁ, 9 দিন। কোথায় হবে এটা? এটা ডেঙ্গুজার বাজার। হ্যাঁ, প্রতি বছর আপনারা করেন না এই প্রথম? না, এবার 2 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর সামনের বছর 1 বছর আসারও। এই 9 দিন ব্যাপী কি অনুষ্ঠান থাকছে আপনাদের? কি হবে? এই ভগবত পুরাণ হবে, কীর্তন হবে, ভগবত পুরাণ হবে। হ্যাঁ, বিশিষ্ট কারা আসবে? এই যে কি বলছে জায়গা গৈরিবাস থেকে। হ্যাঁ, মহারাজ গুরুজি অঞ্জনা রায়। আজকে আমরা শ্রীদেবী ভাগবত কথা কমিটি ডেঙ্গুজার তার পক্ষ থেকে একটি কলস যাত্রা অনুষ্ঠিত করছি এই মুহূর্তে। আজকের এই কলস যাত্রায় আমাদের গ্রামের মহিলারা, আশেপাশের ভক্তজনেরা এবং সক্রিয় সদস্য যারা রয়েছে, সদস্যরা রয়েছে, তারা সকলেই এই কলস যাত্রায় অংশগ্রহণ করেছে। প্রতি বছরই করেন মনে হয় তাহলে? হ্যাঁ, গত বছর থেকেই আমরা শুরু করেছি। গত বছর আমরা 7 দিনের শ্রীমদ ভাগবত কথা করেছিলাম, এবার 9 দিনের শ্রীদেবী ভাগবত কথা অনুষ্ঠানিত করছি। কোন কোন ধর্মের মানুষ এখানে আমরা বিশেষত হিন্দুরা রয়েছি, কিছু মুসলিম ভাইরাও রয়েছে, কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরাও রয়েছে। এখানে আমরা সকলেই সম্মিলিতভাবে এবং সৌভ্রাতৃত্ব সহমর্মিতার মাধ্যমে এই অনুষ্ঠানটি পালন করছি। আমরা আমাদের জলপাইগুড়িবাসী, রাজ্যবাসী, দেশবাসী সকলেরই মঙ্গল কামনায় এই অনুষ্ঠানটা করে থাকি এবং এর মাধ্যমে যাতে আমাদের সমস্ত মানব জাতির যাতে মঙ্গল হয়, সকলেই যাতে এর মাধ্যমে উপকৃত হতে পারেন এবং বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে পড়ে, সেটাই আমরা অনুরোধ রাখছি আর কি। এটা 9 দিন হবে, আজকে থেকে শুরু 17ই জানুয়ারি পর্যন্ত। আজকে কলস যাত্রা হলো। কলস যাত্রা, হ্যাঁ, আজকে আমাদের বিশেষত আজকে যে এখানে অংশগ্রহণ করেছে মহিলারাই বেশি আর কি, আর সদস্যরা রয়েছে। হ্যাঁ, বিশেষত আমাদের যারা বয়স্ক, যারা একেবারেই হাঁটাচলা করতে পারেন না, আর কোলের শিশু বাদ দিয়ে মোটামুটি সকলেই, যারাই শুনেছে, যারাই খবর পেয়েছে, যারাই একটু রুচি রাখে, সকলেই এসছে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জেলার বন্ধ হতে বসা চা বাগান, ছোট এবং মাঝারি শিল্পের কারখানাগুলির পুনরুজ্জীবন, ফেলে রাখা শিল্পের জন্য জমির সদ্ব্যবহার এবং জলপাইগুড়িতে নতুন শিল্প স্থাপন করে কর্মসংস্থানের দাবিতে পথসভা এবং মিছিল করল ডিওয়াইএফআই। জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে ডিবিসি রোড, থানা মোড়, কামারপাড়া হয়ে শহরের একাংশ পরিক্রমা করে কদমতলা মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সভাপতি অর্পণ পাল, জেলা সম্পাদক বেদব্রত ঘোষ, এসএফআই জলপাইগুড়ি জেলা সভাপতি সাব্বির হোসেন, রাজ্য নেতৃত্ব দেবরাজ বর্মন, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সপ্তর্ষি দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়কালে জেলায় শিল্পের জন্য রেখে দেওয়া জমিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। জেলার বহু চা বাগান রুগ্ন হয়ে পড়েছে। শিল্প কেন্দ্রগুলো থেকে তোলা তুলছে শাসক দলের বিভিন্ন গোষ্ঠী। কাজের অভাবে গ্রাম শহরের অধিকাংশ ছেলে মেয়ে ভিন রাজ্যে, এমনকি ভিন দেশেও কাজ করতে যাচ্ছে। অবিলম্বে জেলায় শিল্প স্থাপন করে চা বাগানগুলির পুনরুজ্জীবন ঘটিয়ে জেলার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারকে। যুবনেতা সপ্তর্ষি দে বলেন, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে রক্তদান শিবির করে রাজ্য জুড়ে শিল্প কাজের দাবিতে লড়াইয়ে নেমেছে ডিওয়াইএফআই। ধর্মের নামে, ভাষার নামে বিভাজন নয়, কাজ চায় রাজ্যের যুব সমাজ, তাই কাজের দাবিতেই লড়াইয়ে নেমেছে ডিওয়াইএফআই।
কোথায় ইডি রেড করছে সেখানে চলে যাচ্ছেন, মানে কিরকম সমস্যার মধ্যে পড়েছেন, কি বেরিয়ে যেত ইডির হাতে। আর এইটাও বুঝবেন, নির্বাচন আসছে পশ্চিমবাংলায়, যখন ইডি আর মুখ্যমন্ত্রীর এই তরজা শুরু হয়। এর আগে একটা নির্বাচনের সময় ইডি সিবিআই পৌঁছে গেল পুলিশ কমিশনারের ঘরে, সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী, আর পুরো ইলেকশনটা চললো সেই নিয়ে। এবারও তাই করছে, ইডি পৌঁছে যাচ্ছে প্রতীক জাইনের অফিসে, আইপ্যাকের অফিসে, মুখ্যমন্ত্রীও পৌঁছে যাচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী যদি কাজে আটকায় তাহলে ইডি গ্রেপ্তার করে নাকি মুখ্যমন্ত্রীকে? দেখছি দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাচ্ছে অন্য দেশ, আর ইডি একটা সারা দেশের সংস্থা, নরেন্দ্র মোদীর আস্থা রয়েছে, এরকম একটা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারছে না, যাদের যে এসে তাদের তদন্তে আটকে দিচ্ছে। গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করবে না, গেট গট আপ, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই নাটক চলবে। এবং আমরা বলছি, এই নাটকের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের কাছে যাব, মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা লড়াই করব। বামপন্থীরা লাল ঝান্ডা নিয়ে বাংলা বাঁচাও যাত্রা করেছে, আর আমরা পশ্চিমবাংলার সংস্কৃতিতে কর্মসংস্থানের দাবি ফিরিয়ে আনতে হবে, এই দাবি নিয়ে সাদা ঝান্ডা নিয়ে ডিওয়াইএফআই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা আমাদের লড়াই শুরু করছি। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার এক এবং অভিযুক্তের জামিন নাকচ করা হলো। সরকারি সাবসিডির অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে গ্রেফতার করা হলো এক কৃষি পণ্য ব্যবসায়ীকে। ধৃতের নাম মিঠুন ভগত। সিজিএসটি দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়া থানার দাসপাড়া এলাকায় তার কৃষি পণ্যের ব্যবসা রয়েছে। অভিযোগ অনুযায়ী সরকারি ভর্তুকিতে ফার্টিলাইজার সংগ্রহ করে তা কৃষকদের মধ্যে বিতরণ না করে বিভিন্ন ফার্টিলাইজার কোম্পানির কাছে বিক্রি করে দিতেন অভিযুক্ত। এইভাবে দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হচ্ছিল বলে অভিযোগ। সিজিএসটি দপ্তরের সন্দেহের ভিত্তিতে গত 12ই ডিসেম্বর মিঠুন ভগতের ব্যবসা প্রতিষ্ঠানে ইন্সপেকশনে যান জিএসটি আধিকারিকরা। সে সময় ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জমা দিতে বলা হয়। অভিযোগ, আধিকারিকরা নথিপত্র নিয়ে বেরোনোর সময় মিঠুন ভগতের ফোন পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে জিএসটি কর্মীদের কাছ থেকে নথিপত্র ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এই ঘটনার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে সিজিএসটি দপ্তর জানতে পারে গত কয়েক বছরে প্রায় 5 কোটি 60 লক্ষ টাকা সরকারি সাবসিডির অর্থ আত্মসাৎ করা হয়েছে, যা সরকারি কৃষকদের হাতে পৌঁছানোর কথা ছিল। গ্রেফতারের পর অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। সরকারি পক্ষের আইনজীবী রতন বণিক জানান, উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে এবং আগামী 20 তারিখ পর্যন্ত হাজতবাসের নির্দেশ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কবে খুলবে বামুনডাঙ্গা চা বাগান? 3 মাস ধরে বন্ধ এই চা বাগানটি। আর্থিক সংকটে শ্রমিক পরিবার পরিজনেরা। কবে খুলবে চা বাগান, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানের আনাচে কানাচে। টানা 3 মাস ধরে চা বাগান বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন শত শত চা শ্রমিক এবং তাদের পরিবার। দ্রুত বাগান খোলার দাবিতে ফের বিক্ষোভে সামিল হলেন টন্ডু ডিভিশনের শ্রমিকরা। জানা গেছে, গত 5ই অক্টোবরের বিধ্বংসী বন্যায় বামুনডাঙ্গা চা বাগান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে তার আগেই বাগানটি বিনা নোটিশেই বন্ধ হয়ে যায়। তারপর থেকেই বাগানে কাজকর্ম বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় শ্রমিক পরিবারগুলিতে শুরু হয়েছে চরম অনটন। অন্য বাগানে গিয়ে কাজ করার সুযোগও নেই। শীতের শুষ্ক মরশুম শুরু হওয়ায় অন্যান্য বাগানগুলিতে অস্থায়ী শ্রমিক নেওয়া বন্ধ রয়েছে। টুন্ডু ডিভিশনের শ্রমিক মহিম ওরাও বলেন, 3 মাস হয়ে গেল বাগান বন্ধ, কবে কাজ শুরু হবে তা নিয়েই কোনো কথা বলছে না কেউ। সরকারিভাবে বাগান বন্ধের কোনো বিজ্ঞপ্তিও এখনো পর্যন্ত জারি হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। আরেক শ্রমিক বালো ওরাও বলেন, বন্যার পর কিছুদিন বাগান বন্ধ থাকতেই পারে, কিন্তু টানা 3 মাস কাজ না থাকায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। শ্রমিকদের দাবি, বাগান অবিলম্বে স্বাভাবিক করতে হবে। শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে, বামুনডাঙ্গা চা বাগানের পরিস্থিতি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি শ্রম দপ্তরের পক্ষ থেকে মাসিক আর্থিক অনুদান ফাউলই
এর জন্য শ্রমিকদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ, নিয়ম অনুযায়ী বাগান কর্তৃপক্ষ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা না করলেও এই অনুদান পাওয়া যায় না। অথচ বামনডাঙ্গা চা বাগান বন্ধ থাকার বিষয়ে পরিচালক পক্ষ এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। ফলে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন শ্রমিকরা। বাগান তো এখন বাঁধ है আমি के बना बासा हो रहे से घर से 3 महीना हो गया ना साहेब आवे ना कोई आवे ना कंपनी आवे देखे के लिए हमें का 3 महीना होला हमें के थोड़े थोड़े कुछ बागान कर आदमी दे हैं चावल दे ओके हम कितना दिन खाब ना बागान के एखन देखे का आवत है ना बागान के अथी करत है एखन जब एखन के सीजन में कालम नहीं काटबे तो हमें कर आगे दिन का होई जाए के हमें कर छुआ पुता पढ़ाई के सीजन में सब दिन उसने करे ना हमें कर छुआ पुता का परीक्षा चले से घर में बागान बंद कर चीज हमें गाड़ी का भाड़ा करब कि छुआ कर परीक्षा का पढ़ाई कर पैसा दो हमें तो खुदे ठिन पैसा नहीं रहला मिठिन हमें काला के छुआ पुता का अथी आगे भात पैसे करो हमें ठिन पैसा नहीं रहे सब बेरंग से नहीं करे जब ई बेरंग 20% बना देलन तो सब हमें के बताएं कि 20% सब बागान में तो 20% बना देलन हम बागान में तक नहीं दे हैं 20% भी तो बना दिलन कि नहीं दिलन से पता ना कि हमें के लेकिन 20% बना दे ही के है ना 20% बना दिलन तो एखन बागान के बांध कर देबे न चलते हमें कर कितना पैसा हो तालाब पाई छे बनास तो भले दे देन तालाब दूधी को बाई छे उ तालाब भी नहीं दोते कंपनी आहे के फौला भाई रही फौला के भी नहीं देहन हिया भी साहेब के राख रहन बनास तालुक साहेब रहे एखन साहेब गेला उ का चलते साहेब रहे कंपनी जब उके राख है तो उ तो कंपनी तो साहेब के देवत है पैसा तालाब तब तो साहेब वहाँ बैठे तब वो हमी के भूखमारी करी हमें एखन जब गाछ के नहीं बना नहीं काटब तो हमें आगे दिन जाए के का खाब दूसरा बगन में हम चली हमें का पुल भी एक ठो बाइन है एक ठो नहीं बाइन है तो हमें कहाँ कमाए जा वो तो हमें टापू में है एखन जाए के कुछ दिन जाते तो हमें कहा भीख मांगे के लिए भी जगह नहीं रही उसे कार होता है हमें की। देखिए पहले तो मैं बता रहा हूँ मेरा नाम माहिमुरा है मैं यहाँ का बागान वर्कर हूँ परमानेंट वर्कर। जब हम लोग को यहाँ फ्लैट हुआ उस टाइम से हम लोग को बागान बंद हुआ कि हम लोग अभी तक समझ में नहीं खुला है कि बंद हम लोग अभी तक कुछ पता नहीं है। तब बीच में 1-2 तरीके बागान खुले का ऐसा बोल रहा था ठीक है बात है फ्लैट हुआ है तो कुछ दिन तक लेट होगा शायद चाय पत्ती का वो नहीं हुआ कैरिंग वरिंग नहीं हुआ पानी की वजह से तो उसके बाद में देख रहे धीरे महीना जाते रहे कुछ पता नहीं है। बाद में बीच में बात सुनाई दे रहा है कि वहाँ पे हम लोग का बामनडंगा वहाँ पे कंपनी सब आया तब बात उत किया वहाँ पे कि बागान तो पे क्या फौला तोला का बात हो रहा था वहाँ पे हम लोग नहीं गया था हम लोग ऐसा हम लोग छोरा सुना हम लोग तब उसके बाद में कुछ दिन बाद देख रहा है कि फौला फॉर्म भर रहा है तो फौला फॉर्म कब भरता है जब हम लोग बागान बंद होता है उस टाइम पड़ता है लेकिन हम लोग वहाँ पे तो नोटिस भी नहीं टंगा लोग कि बागान बंद कर दिया वो तो देना चाहिए तब तो मजदूर सब जाने का क्या हम लोग बागान बंद हो गया है वो हो गया 1 नंबर बात। उसके बाद में फौला फॉर्म भरा वो नहीं मिल रहा है। हम लोग जानना चाहते हैं हम लोग का बागान बांध है कि खुला है बागान बांध है तो क्यों बांध है अब हम लोग करेंगे क्या बताओ किसके पास जाएंगे अभी तक कोई अभी वहाँ का कोई नेता होता भी नहीं आ रहा है कि हालचाल पूछने के बागान क्या हो रहा है क्या खाएगा क्या नहीं पिएगा। क्या नाम है आपका? माहिमुरा। ये कौन बागान है? टांडू डिवीजन बामनडंगा चा बागान का। 800 থেকে 1000 টাকা কেজি দরে কোলাঘাটের ইলিশ ছেয়ে গেছে মাছের বাজারে। যদিও এই মাছগুলো বাংলাদেশের পদ্মার নয় এই ইলিশগুলো রয়েছে কোলাঘাটের তবে বর্তমানে এই মাছ দিয়ে মাছে ভাতে ইলিশের স্বাদ মেটাচ্ছেন মৎস্যপ্রিয় বাঙালি সেরকমটাই জানালেন মৎস্য ব্যবসায়ীরা। তিনি বলেন বর্তমানে 800 থেকে 1000 টাকা কেজি দরে খুচরো ইলিশ মাছ বিক্রি করছি আমরা। তিনি আরো বলেন তবে এই মাছগুলো বাংলাদেশের নয় এই মাছগুলো কোলাঘাট থেকে আমদানি করা হয়েছে আর এই মাছ দিয়েই বর্তমানে পদ্মার রূপলি ইলিশের স্বাদ মেটাচ্ছেন মাছে ভাতে বাঙালি পরিবার। বলছি দাদা ইলিশ মাছের কত দাম রয়েছে এখন? আরে দাম আগে বল ওটা আমার দ্বারা হবে না বাজার নিয়ে আসছি 1000 টাকা 800 টাকা 800 থেকে 1000 টাকা কেজি। এটা কোথাকার ইলিশ? এটা হলো কোলাঘাটে। বলছি এই শীতের মরশুম এই সময় ইলিশের দাম শীতে এই এখন ইলিশের কোনো স্বাদ নাই। আচ্ছা দামটা বেশি আচ্ছা ইলিশের কোনো স্বাদ নাই। বলছেন কি বাড়বে আরো দাম না কমবে? দাম কমতে পারে না এখন তো ইলিশের মরশুম নয় তবু ইলিশের সিজন না ইলিশের সিজন হলো গরমে তবু 800 টাকা 1000 টাকা কেজি তবু 800 টাকা 1000 এক একটা ইলিশ কতখানি ওয়েট হবে? 400 গ্রাম 600-700 গ্রাম 400 গ্রাম এমনি মানে স্বাদে গুণে কিরকম রয়েছে? যেরকম পুঁটি মাছ সেরকম ওই ইলিশ মাছ। কতটা ক্রেতাদের চাহিদা রয়েছে এখন কিনতে পারছেন? এখন চাহিদা কম খুব কম। কি নাম দাদা আপনার? আমার তো নিমু রায়।
নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন জলপাইগুড়ি বানিয়াপাড়া সবুজ মেলা প্রাথমিক বিদ্যালয়ের। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে 2026 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত পড়ুয়াদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পাশাপাশি সার্কেল স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এবং জেলা স্তরে দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী ধুলিকা রায়কে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ রায় বলেন, প্রতি বছরের মতো এবছরও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান, অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জন্য ভালো খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। বলেন ম্যাডাম, আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলেন। আমি নাম চন্দ্র রায় কর্মকার, বানিয়াপাড়া সবুজ মেলা প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকে নতুন শিক্ষাবর্ষ 2026-এ এই বিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে ছোট্ট ছোট্ট শিশুরা, তাদেরকে আমরা বরণ করে নিলাম। নৃত্য, গান এবং আবৃত্তি, নানা রকম কালচারাল ফাংশনের মধ্যে দিয়ে আজকে অনুষ্ঠান চলছে। তার পাশাপাশি ওদের জন্য একটা ছোট্ট খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা করলাম। তার সাথে সাথে আমাদের জেলাতে খেলায় সেকেন্ড হয়েছে এবং পরপর দুবার অঞ্চলে এবং সার্কেলে ফার্স্ট হয়ে রাজ্যে গিয়ে এবং জেলায় গিয়ে ও সেকেন্ড হয়েছে ধুলিকা রায়। তারও সেলিব্রেশন হলো। খুব সুন্দর একটা অনুষ্ঠান আজকে হলো, খুব ভালো লাগছে। আমাদের স্কুলে এরকম অনুষ্ঠান প্রতি বছরই হয়। এবারও আমরা 2026 শিক্ষাবর্ষে আমরা নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে শুভ সূচনা করলাম। এরপর ছাত্রছাত্রীদের একটু ভালো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে ছাত্রছাত্রীরা বহুত উৎসাহিত হয় এবং প্রতি বছর আমাদের ছাত্রছাত্রীর শ্রীবৃদ্ধি ঘটে। প্রতি বছর আমাদের স্কুলে অন্যান্য বাড়িতে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হতে আগ্রহ প্রকাশ করে। এটাই আমাদের সাফল্য। নবীন বরণের মাধ্যমে ওদেরকে আজকে আমরা বিদ্যালয়ে বরণ করে ঘরে তুললাম। জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীদের নিয়ে আজ সম্পন্ন হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীদের নিয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো টাউন ক্লাব ময়দানে। এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সন্তু চ্যাটার্জি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করার পর বিভিন্ন ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়। তারপর শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল বস্তা পায়ে বেঁধে দৌড়, পায়ে দড়ি বেঁধে দৌড়, চোখ বন্ধ করে দৌড় সহ আরো বিভিন্ন ইভেন্ট। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালবাজারে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাল শহর সংলগ্ন রাজা চা বাগানে একটি দেহ উদ্ধার করে পুলিশ। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখে রক্তাক্ত একটি দেহ পড়ে আছে চা বাগানে। সেটা দেখেই খবর দেয় মালবাজার থানায়। দেহটির মাথায় গভীরভাবে ক্ষতের চিহ্ন আছে। পাশেই পড়েছিল রক্তমাখা একটি পাথর। স্থানীয়দের অনুমান পাথর দিয়ে মাথায় আঘাত করায় মৃত্যু হয়েছে তার। তবে পুলিশের ধারণা নিহত কোনো ভবঘুরে হতে পারে। দেহটি অন্তত 2 দিন থেকে সেখানেই ছিল। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক জানান, দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
68 লক্ষ পুরনো কেন্দ্রীয় পেনশনার্সদের অষ্টম বেতন কমিশনের কোনো সুবিধা না দেওয়ায় এর বিরুদ্ধে দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ জলপাইগুড়ি বড় ডাকঘর প্রাঙ্গণে কেন্দ্রীয় পেনশনার্স সমিতির সদস্যরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। রাতের অন্ধকারে এক মহিলার মাথায় ধারালো অস্ত্রের কোপ, বাড়ির ভেতর ঢুকে দুষ্কৃতীদের এমন ভয়াবহ কাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। চলছে পুলিশি তদন্ত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।